ভিউয়ার্স আসসালামু আলাইকুম। হাউ টু মেক সেন্টেন্স, যার অর্থ হচ্ছে কিভাবে বাক্য তৈরি করতে হয়। তো আপনারা অনেকেই পরামর্শ চেয়েছেন, মেসেজ দিয়েছেন বা কমেন্টে জানিয়েছেন যে স্যার হাউ টু মেক সেন্টেন্স, অ্যাকচুয়ালি কীভাবে বাক্য তৈরি করতে হয়, বা অনেক সময় ছোট ছোট বাক্য আমরা তৈরি করতে পারি, বাট বড় বাক্যের ক্ষেত্রে সিস্টেমটা কী হতে পারে বা আমরা কীভাবে এটা তৈরি করতে পারি। সো আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি যে হাউ টু মেক সেন্টেন্স, এই ব্যাপারটা নিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয়। তাই পুরো ক্লাসটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরিপূর্ণভাবে ধারণা নিতে পারবেন। সো আমি আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, মূল ক্লাস শুরু করতে চাচ্ছি। সো সবাই চোখ রাখুন অ্যান্ড টেক এ লুক এট দ্য বোর্ড। বোর্ডের দিকে খেয়াল করুন। আমাদের আজকের প্রথম বাক্য, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হিসেবে পরিচিত। তাহলে আমাদের বাক্যটি কি দাঁড়ালো যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হিসেবে পরিচিত। এখন এখানে সাবজেক্টকে কার সম্পর্কে বলা হচ্ছে? শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলা হচ্ছে। সো শেখ মুজিবুর রহমানকে আমরা সাবজেক্ট হিসেবে নিব এখানে। তাহলে প্রথমে আমরা ব্যবহার করবো এটা, শেখ মুজিবুর রহমান, এইটুকু। তাহলে আমরা এখন প্রথম থেকে শুরু করি বাক্যটি। এখানে সাবজেক্ট শেখ মুজিবুর রহমান। তাহলে আমরা শেখ মুজিবুর রহমান প্রথমে লিখব শেখ, SHEIKH, শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান কি বঙ্গবন্ধু হিসেবে পরিচিত, তার মানে উনি বঙ্গবন্ধু হিসেবে পরিচিত। বাট ভার্ব, আর এই যে পরিচিত হওয়ার ক্ষেত্রে কিন্তু আর একটা মেন ভার্ব হিসেবে আমরা যে হওয়া ভার্বটি দিব, আই মিন ইজ দিব, এরপরে মেন ভার্ব হিসেবে আবার কিন্তু নো ভার্বটি ইউজ করতে হবে। তবে এই জায়গায় কিন্তু একটু গ্রামাটিক্যাল আলোচনা আছে। সেটা কি? শেখ মুজিবুর রহমান ইজ, আমরা এই যে ইজ দিলাম, যে হওয়া যেটা উর্ধ্ব ছিল, এখন এরপরে আমরা নো যদি এইভাবে রেখে দিই তাহলে কিন্তু গ্রামাটিক্যালি এটা ভুল। ইজ নো কখনো হয় না, তার কারণ এটা প্যাসিভ অ্যাকশনে যাচ্ছেন, যে শেখ মুজিবুর রহমান আমাদের কাছে বঙ্গবন্ধু হিসেবে পরিচিত, বঙ্গবন্ধু হিসেবে পরিচিত। তাহলে এটা হচ্ছে প্যাসিভ অ্যাকশন। আসলে কর্তা ডিরেক্ট কোনো কিছু করে এটা অ্যাক্টিভ, আর কারোর দ্বারা কোনো কিছু করা সেটা হচ্ছে প্যাসিভ। এখন আমাদের দ্বারা তিনি পরিচিত বা আমাদের কাছে তিনি পরিচিত, এই সেন্সে এটা কিন্তু প্যাসিভ। আর প্যাসিভ হবার কারণে আপনাকে এই অক্সিলারি যে ভার্বটা, হওয়া ভার্বটা আমরা বের করলাম, এখান থেকে আবার কি করলাম, এই যে মেন ভার্বটা পরিচিত হিসেবে আমরা নো ব্যবহার করতেছি, এই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। তাহলে আপনি বুঝলেন যে প্যাসিভ অ্যাকশনে কোনো বাক্যে অক্সিলারি ভার্বের পর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ তৃতীয় সারির ভার্বটি ব্যবহার করতে হয়। তো এখানে তাহলে কি হবে? নন হবে, নো নিউ নন, নো নিউ নন। শেখ মুজিবুর রহমান ইজ নন, শেখ মুজিবুর রহমান পরিচিত। এবার কি হিসেবে পরিচিত? বঙ্গবন্ধু হিসেবে পরিচিত। এই যে হিসেবে, এই হিসেবে কতটুকু ইংরেজি আমরা দিব অ্যাজ। অ্যাজ মানে হিসাবে হয়, অ্যাজ মানে যেহেতু হয়, অ্যাজ মানে এভাবে, যেভাবে আমি বলছি এরকম কিছু হতে পারে, অনেক রকম মানে হতে পারে অ্যাজের। বাট এখানে অ্যাজটা হচ্ছে হিসাবে, আমরা অ্যাজ ব্যবহার করছি। তাহলে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হিসেবে পরিচিত, শেখ মুজিবুর রহমান ইজ নোন অ্যাজ বঙ্গবন্ধু। এখানে বঙ্গবন্ধুর কথাটা আপনি দিয়ে দিবেন, বঙ্গবন্ধু। ইয়েস। সো আমি কিন্তু অনেক বেশি ব্যাখ্যা দিচ্ছি ইজি করার জন্য ব্যাপারটা। তাহলে শেখ মুজিবুর রহমান, এরপরে আমরা অক্সিলারি ভার্ব মেন ভার্ব নিয়ে নিলাম যে হন পরিচিত। তাহলে শেখ মুজিবুর রহমান ইজ নোন অ্যাজ বঙ্গবন্ধু। এভাবে আপনাকে বাক্যটির ইংরেজি করতে হবে। এবার আমরা পরের বাক্যটি ট্রাই করব, যে তিনি একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কে করেন? তিনি করেন, তিনি সাবজেক্ট। এখন তিনি, এখানে কি দিব? হি। শেখ মুজিবুর রহমান হি দিব। স্ত্রীবাচক হলে আমরা সি দিতাম, পুরুষবাচক হি দিতে হবে। তাহলে তিনি জন্মগ্রহণ করেন, এই যে তিনি জন্মগ্রহণ করেন মানে কি? জন্মগ্রহণ করেছিলেন, এটাই কিন্তু মূল ভার্ব। বাট এটাও কিন্তু প্যাসিভ অ্যাকশনে নিতে হবে, কারণ কি? যে কাজটি করা হয়ে গেছে অলরেডি, পাস্ট। তিনি জন্মগ্রহণ করেন বা তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই যে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এইবার বাক্যে কি বাদ আছে? একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। এই সম্ভ্রান্ত শব্দটির অর্থ আসলে সম্মানিত, হ্যাঁ, একটা ভালো পরিবার যেটা সম্ভ্রান্ত আমরা বলি। তো এটাকে আপনি কি বলতে পারেন? যে রেসপেক্টেড বলতে পারেন। তাহলে হি ওয়াজ বর্ন ইন আ, এই যে ইন কেন আমি দিলাম? পরিবারে, পরিবার এ, এই যে এ, পরিবার প্লাস এ, পরিবার এ, এই কারণে কিন্তু ইন হচ্ছে, একটি পরিবারে। তাহলে হি ওয়াজ বর্ন ইন আ, একটি কি পরিবারে? সমৃদ্ধ মুসলিম পরিবারে। রেসপেক্টেড, এটা হলো সম্ভ্রান্ত, এই রেসপেক্টেড। এবার মুসলিম, তাহলে হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন
ইন আ রেসপেক্টেড মুসলিম, একটি সম্ভ্রান্ত মুসলিম বাদ আছে কি পরিবারে, ফ্যামিলি। আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। হি ওয়াজ বর্ন ইন আ রেসপেক্টেড মুসলিম ফ্যামিলি, তিনি একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আশা করি বাক্যটি বুঝতে পেরেছেন। তাহলে এভাবে বাক্যটির ইংরেজি করতে হবে। ওকে, আপনি যদি বলেন যে আমি ঢাকায় জন্মগ্রহণ করেছিলাম, আই ওয়াজ বর্ন ইন দিয়ে ঢাকা দিবেন। আপনি বলছেন যে আমি ইউকেতে জন্মগ্রহণ করেছিলাম, আই ওয়াজ বর্ন ইন ইউকে। আমি একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, আই ওয়াজ বর্ন ইন আ রেসপেক্টেড ফ্যামিলি। ওকে, আমি একটি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, আই ওয়াজ বর্ন ইন আ অ্যারিস্টোক্র্যাটিক ফ্যামিলি। অ্যারিস্টোক্র্যাটিক মানে অভিজাত, ভালো মনের উঁচু বংশ বলে। হ্যাঁ, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার পরের বাক্যটি আপনাদেরকে দেখাবো কিভাবে ইংরেজি করবেন। ওকে, কিপ ওয়াচিং, দেখতে থাকুন। এখানে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন এবারের বাক্যটি, তিনি 1920 সালের 17ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বাক্যটি একটু বড় হয়ে গেছে, ভেঙে ভেঙে ইংরেজি করব। আপনারা তো শিখতে চেয়েছেন যে কীভাবে একটি বড় বাক্যের ইংরেজি করতে হয়, সেটা ভেঙে ভেঙে দেখাচ্ছি, খেয়াল করবেন। আর এইভাবে কিছু বড় বাক্য ভেঙে ভেঙে ইংরেজি করা প্র্যাকটিস করতে করতেই এক সময় যে আপনি নিজেই দেখবেন যে বড় বড় বাক্যের ইংরেজি করতে পারছেন। তো তিনি 1920 সালের 17ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। এখন মূল জিনিস আমরা এটা বলছি তিনি জন্মগ্রহণ করেন, তারপরে আমরা দেখব যে বাদবাকি কী আছে, সাবজেক্ট ভার্ব। ওকে, তাহলে তিনি এখানে আপনাকে দিতে হবে হি ওয়াজ বর্ন এর মানে হলো তিনি জন্মগ্রহণ করেন। এতটুকু হয়ে গেল, আমরা আন্ডারলাইন করে দিলাম, এতটুকু হয়ে গেল, তিনি জন্মগ্রহণ করেন বা করেছিলেন। এইবার চিন্তা করুন এর পরে কোন অংশটি আপনি দিবেন। এবার আপনাকে তারিখটা উল্লেখ করতে হবে, যেহেতু এখানে সালের সাথে কিন্তু তারিখ আছে, তাই তারিখটা উল্লেখ করবেন। আর তারিখটা উল্লেখ করার জন্য আপনাকে অবশ্যই তারিখের পূর্বে অন ব্যবহার করতে হবে। দিন, তারিখ, বার, মনে রাখবেন, দিন, তারিখ, বার, এগুলোর পূর্বে কিন্তু অন ব্যবহার করতে হয়। তাহলে হি ওয়াজ বর্ন অন কত, 17ই মার্চ, অন 17 মার্চ। এই মার্চের পরে আপনি একটা কমা ব্যবহার করবেন। কমা দিয়ে সাল যেহেতু 1920 আছে, আপনি 1920 এখানে লিখে দিবেন এইভাবে। এই সালের পূর্বে কিছুই দেওয়া লাগবে না, যেহেতু আপনি অন 17 মার্চ কমা দিয়ে 1920 দিয়েছেন, এই ক্ষেত্রে এই প্যাটার্নটি ঠিক আছে। সো দেয়ার ইজ নো প্রবলেম। হি ওয়াজ বর্ন ইন 17 মার্চ 1920। তিনি 1920 সালের 17ই মার্চ জন্মগ্রহণ করেন। তিনি 1920 সালের 17ই মার্চ জন্মগ্রহণ করেন। এইটুকু হয়ে গেল, আন্ডারলাইন করলাম। বাকি থাকলো কি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এখানে দুইটা প্লেস উল্লেখ আছে। যখন দেখবেন যে কোনো বাক্যে দুটি প্লেসের উল্লেখ আছে, তখন সেই ক্ষেত্রে আপনি ছোট প্লেসটি আগে বলে বড় প্লেসটি পরে বলেন। মানে পরে বড় প্লেসটি আগে বলে ছোট প্লেসটি পরে বললে যে হবে না তা নয়, তবে এভাবে বললে জিনিসটা সুন্দর হয়, সুসজ্জিত হয়, যে ছোট জায়গাটা আগে বলে বড় জায়গাটা পরে। বাট মনে রাখতে হবে এক্ষেত্রে ছোট জায়গার পূর্বে আপনাকে ব্যবহার করতে হবে অ্যাট। আমি কিন্তু প্রিপোজিশনের ক্লাস দিচ্ছি আলাদা করে। প্রিপোজিশনে দেখবেন যে আপনারা গ্রামার কোর্স, আমাদের যে প্লেলিস্ট করা আছে গ্রামারের উপরে, আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর গ্রামার প্লেলিস্টে ঢুকবেন, সেখানে দেখবেন টেন্সের আলোচনা আছে, প্রিপোজিশনের আলোচনা যাচ্ছে, বিভিন্ন ধরনের ক্লাস পাচ্ছেন, যেখান থেকে আপনি সহজেই এগুলো শিখে নিতে পারবেন। তাহলে ছোট জায়গার পূর্বে অ্যাট, বড় জায়গার পূর্বে ইন। সো ছোট জায়গাটা আমরা আগে লিখবো, তাহলে আমরা এখানে লিখবো অ্যাট। কোনটা ছোট, গোপালগঞ্জ ছোট না টুঙ্গিপাড়া? টুঙ্গিপাড়া ছোট। তাহলে অ্যাট টুঙ্গিপাড়া, TUNGI, টুঙ্গিপাড়া। তাহলে টুঙ্গিপাড়া এটুকু হলো, বাদ থাকলো শুধু গোপালগঞ্জে। তাহলে গোপালগঞ্জ যেহেতু কি একটা লার্জ এরিয়া, বড় জায়গা, সো আপনাকে এটার পূর্বে ইন ব্যবহার করতে হবে। আপনি ব্যবহার করুন ইন গোপালগঞ্জ। জায়গার স্বল্পতা হয়ে গেল গোপালগঞ্জ। ওকে, ইয়েস। তাহলে হি ওয়াজ বর্ন অন 17 মার্চ 1920 অ্যাট টুঙ্গিপাড়া ইন গোপালগঞ্জ। তিনি 1920 সালের 17ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বা করেছিলেন। বাক্যটি আশা করি বুঝতে পেরেছেন। স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করেও রাখতে পারেন। আমাদের এবারের বাক্যটিতে লেখা আছে
তিনি 7 বছর বয়সে ছাত্র জীবন শুরু করেন। তাহলে এখানে সাবজেক্ট খুঁজে বের করেন, কে শুরু করেন? তিনি। তাহলে তিনি হচ্ছে এখানে কি দিব? হি। তিনি কি করেন? সাবজেক্টের পর কি দিতে হবে? ভার্ব। আপনারা জানেন বাক্য তৈরি করতে সাবজেক্টের পর ভার্ব। শুরু করেন, হি স্টার্টেড। এবার তিনি শুরু করেন, এটা হলো তিনি শুরু করেন মানে তিনি শুরু করেছিলেন, পাস্টকে ইন্ডিকেট করছি। তিনি শুরু করেছিলেন। এবার কি শুরু করেছিলেন? ছাত্র জীবন। তাহলে হি স্টার্টেড হিজ স্টুডেন্ট লাইফ। এখানে হিজ কথাটা মানে হচ্ছে তার, কিন্তু তার এখানে বাংলায় নাই, বাট আপনি বাক্যের সৌন্দর্যের ক্ষেত্রে দিতে পারেন হি স্টার্টেড স্টুডেন্ট লাইফ, অথবা হিজ স্টুডেন্ট লাইফও বলতে পারেন। আচ্ছা, স্টুডেন্ট লাইফই দেন শুধু, হি স্টার্টেড স্টুডেন্ট লাইফ। তিনি ছাত্র জীবন শুরু করেছিলেন, তিনি ছাত্র জীবন শুরু করেছিলেন, এইটুকু হয়েছে। বাদ আছে কি? 7 বছর বয়সে। এবার আপনারাই ভাবুন 7 বছর বয়সে এই ইংরেজিটা আমরা কিভাবে লিখতে পারি। এই ইংলিশটুকু করার জন্য আপনাকে এখানে অ্যাট ব্যবহার করতে হবে, কোনো একটা নির্দিষ্ট বয়স সীমা। এই অ্যাটের প্রিপোজিশনের ব্যবহার কিন্তু আমি বলেছি। আপনারা আমাদের প্রতিটা ক্লাস দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। আমরা তো সহজ করে ক্লাস উপস্থাপন করার চেষ্টা করি। তাহলে এখানে অ্যাট। এখন ডিরেক্ট অ্যাট 7 এরকম লিখতে পারেন, তবে এর চেয়েও একটু ফ্রেজ ব্যবহার করলে আরও সুন্দর হবে। আপনি যদি বলেন অ্যাট দ্য বয়স অফ 7, কি বললাম? অ্যাট দ্য বয়স অফ 7, তার মানে এখানে দাঁড়াচ্ছে অ্যাট দ্য বয়স এইজ অফ 7, তার মানে 7। আপনি 7 সংখ্যা দিতে পারেন, স্পেলিং বানান করে লিখতে পারেন, সমস্যা নাই। তাহলে হি স্টার্টেড স্টুডেন্ট লাইফ, তিনি ছাত্রজীবন শুরু করেছিলেন অ্যাট দ্য এজ অফ 7, 7 বছর বয়সে। 7 বানান করলে SEVEN, 7 এখানে বানান করেও আপনি লিখতে পারেন। ওকে, আমি জাস্ট বোঝানোর জন্য এইভাবে দিলাম। তাহলে হি স্টার্টেড স্টুডেন্ট লাইফ অ্যাট দ্য এজ অফ 7, তিনি 7 বছর বয়সে ছাত্রজীবন শুরু করেছিলেন। তিনি একসময় মুসলিম ছাত্রলীগ গঠন করেছিলেন। এখন তো আমরা শুধু ছাত্রলীগ বা যুবলীগ, আওয়ামী লীগ এরকম অনেক কিছু শুনি, বাট এখানে বলা হচ্ছে তিনি একসময় মুসলিম ছাত্রলীগ গঠন করেছিলেন, একটি দল। বিশেষ করে শেখ মুজিবুর রহমান, উনি যখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, এন্ট্রান্স কলকাতা থেকে এন্ট্রান্স পাস করলেন, পাস করার পরে যে যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হন, এই ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র থাকাকালীন উনি এই যে মুসলিম ছাত্রলীগ গঠন করেছিলেন। এটা হচ্ছে হিস্ট্রি, ইতিহাসের একটা ব্যাপার। তো যাই হোক, কাম টু দ্য পয়েন্ট, আমরা ইতিহাস থেকে ফিরে আসি, বাক্য কীভাবে ইংরেজি করতে হবে সে বিষয়ে। ওকে, তিনি একসময় মুসলিম ছাত্রলীগ গঠন করেছিলেন। তাহলে এক সময় এই যে একটা অংশ, এই অংশটুকু আপনি বাক্যের প্রথমে দিতে পারেন, পরেও দিতে পারেন, তবে প্রথমে দিলে ভালো হবে। ওকে, কিছু ব্যাপার থাকে যে অ্যাডভার্ব অফ টাইম, সময়কে নির্দেশ করা হয়, যে প্রতিদিন, সকালে, বিকালে, সন্ধ্যায়, তারপরে একদা, এক সময়, তারপরে এই যে এখানে যেরকম আছে এক সময়, এটাকে আমরা কি বলবো? ওয়ান্স আপন এ টাইম। ওয়ান্স আপন এ টাইম আপনি এখানে প্রথমে দিতে পারেন, তাহলে বাক্যটি গঠন করতে আপনার জন্য সহজ হবে। ওকে, ওয়ান্স আপন a time, একদা বা এক সময়। এই যে এক সময় ইংরেজি হচ্ছে ওয়ান্স আপন আ টাইম, এক সময়। কি করেছিলেন? তিনি মুসলিম ছাত্রলীগ গঠন করেছিলেন। তাহলে তিনি গঠন করেছিলেন, সাবজেক্টের পর ভার্ব, এখানে আপনি দিতে পারেন হি। এবার ফাউন্ডেড, গঠন করা, হি ফাউন্ডেড। এই গঠন করার অর্থে ফাউন্ডেড। ওয়ান্স আপন আ টাইম হি ফাউন্ডেড, তিনি গঠন করেছিলেন। কি গঠন করেছিলেন? মুসলিম ছাত্রলীগ, মুসলিম ছাত্রলীগ। ইটস নেম অফ এ পার্টি, আই মিন একটা দল। সো এক্ষেত্রে আমরা এটা বানান করে লিখবো। ইংলিশ যে ছাত্রলীগ, স্টুডেন্ট লীগ এরকম কোনো কিছু বলবো না। ছাত্রলীগই হবে, বানান করে লিখতে হবে মুসলিম ছাত্র লীগ। লিগ বানান কিন্তু LEAGUE, একটু ঝামেলা আছে, প্যাচাল আছে লিগ বানানটাতে। তাহলে মুসলিম ছাত্রলীগ। তাহলে ওয়ান্স আপন আ টাইম হি ফাউন্ডেড মুসলিম ছাত্রলীগ, তিনি একদা বা এক সময় মুসলিম ছাত্রলীগ। টেক এ লুক এট দ্য সেন্টেন্স প্লিজ। পরবর্তী বাক্যটির দিকে আমরা লক্ষ্য করি। তিনি ভাষা আন্দোলনের প্রথম সারির একজন নেতা ছিলেন। অ্যাকচুয়ালি বাক্যগুলো একটু বড় হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। তারপরে আমার মনে হয় যে বড় হলেও আপনারা সহজে বুঝতে পারছেন যে কোন অংশ কোথায় কীভাবে দিয়ে বাক্যটি গঠন করা হচ্ছে। এইভাবে প্রতিটি বাক্য মনোযোগ দিয়ে ফলো করবেন। এভাবে আপনি নিজেও কিছু কিছু বাক্য বানাবেন, মোটামুটি 4টা 5টা 6টা শব্দ লেসার মোর এরকম দিয়ে বানিয়ে আপনি ইংরেজি করার চেষ্টা করবেন। দেখবেন যে কোথাও কোথাও বেঁধে যাচ্ছে আপনার, আপনি সমস্যায় পড়ে গেছেন, ওই সমস্যাটা সমাধান করতে হবে। আর এইভাবেই আপনি নতুন কিছু শিখবেন। এনিওয়ে, তিনি ভাষা আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন।
কে ছিলেন? তিনি সাবজেক্ট, তাহলে প্রথমে হি ব্যবহার করবেন। এবার যেহেতু ছিলেন তাহলে হি ওয়াজ, তিনি ছিলেন, তাই না? আমি ওকে মুখে বোঝাচ্ছি আর কি। হি ওয়াজ কি ছিলেন? প্রথম সারির একজন নেতা। তাহলে চিন্তা করুন কিভাবে ইংলিশটি করতে হবে। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে তাহলে আপনাকে ব্যবহার করতে হবে হি, তিনি ছিলেন, ওয়াজ, তিনি ছিলেন, কি ছিলেন? প্রথম সারির একজন নেতা। তাহলে একজন বলতে একজন অন্যতম নেতা বলা হচ্ছে, তাহলে হি ওয়াজ ওয়ান অফ, অন্যতম একজন, এরকম ওয়ান অফ, একজন প্রথম সারির নেতা। এই যে প্রথম সারি, এই ইংরেজিটা আমরা কি দিতে পারি? তাহলে আপনি বলবেন যে হি ওয়াজ ওয়ান অফ দ্য ফ্রন্ট লাইন লিডার্স। ফ্রন্ট লাইন মানে প্রথম সারি, ফ্রন্ট লাইন লিডার্স। যেমন এই যে করোনা ভাইরাস, কোভিড-19 চলছে, এই যে কোভিড-19 আমাদেরকে চিকিৎসা দিচ্ছেন যারা বাংলাদেশের যত চিকিৎসক আছেন, নার্স আছেন, সেবিকারা আছেন, যারা এইসব রোগ থেকে আমাদেরকে সুচিকিৎসা দেবার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছে, তারা কিন্তু বর্তমানে সারা বিশ্বের কি ফ্রন্ট লাইন লিডার্স, প্রথম সারির নেতা তারাই। কারণ তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে, কাজ করছে। তো এইরকম অর্থে ফ্রন্ট লাইন বলা যেতে পারে। ওকে, তো শেখ মুজিবুর রহমান উনি ভাষা আন্দোলনের ক্ষেত্রে বা প্রেক্ষাপটে শুরুতে অনেক আন্দোলন করেছেন বা উনি অনেক অবদান রেখেছিলেন, আর যে কারণে কিন্তু বলা হচ্ছে যে তিনি ভাষা আন্দোলনের প্রথম সারির একজন নেতা ছিলেন। তাহলে হি ওয়াজ ওয়ান অফ দ্য ফ্রন্ট লাইন লিডার্স। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এস আছে, লিডারের সাথে এস, কিন্তু তিনি তো একজন নেতা, কিন্তু কেন এস দিলাম? ওয়ান অফ থাকলে পরবর্তী নাউন বা প্রনাউন এটা প্লুরাল হবে, আপনি খেয়াল রাখবেন। ওয়ান অফ দ্যার পরবর্তী যে নাউন প্রনাউন আসবে সেটা প্লুরাল করবেন। ওকে, বাট এর মানে যে প্লুরাল বোঝায় তা না, হয়তো আরও কয়েকজন এরকম ছিলেন, তার মধ্যে কিন্তু তিনি অন্যতম, সেটাই বোঝানো হচ্ছে। আমি বললাম যে আপনি একজন অন্যতম ভালো ইংলিশ বক্তা, মানে ভালো ইংরেজি বলতে পারেন, তাহলে আমি বললাম যে ইউ আর ওয়ান অফ দ্য কি বেস্ট ইংলিশ স্পিকার্স। স্পিকারের সাথে এস করেছি। আমি যদি বলতাম তুমি একজন বক্তা, ইউ আর এ স্পিকার, ইউ আর আ স্পিকার, কিন্তু আমি বললাম যে তুমি একজন অন্যতম ভালো বক্তা, তাহলে ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট স্পিকার্স, এস হবে এইরকম। ওকে, ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন, এটা গ্রামারের ব্যাপার। এই দেখেন সেন্টেন্স মেকিং শিখছেন, এখানে অনেক গ্রামারের আলোচনা শিখছেন, প্রিপোজিশন শিখছেন, সাবজেক্ট ভার্ব কোথায় বসবে, কীভাবে সিকোয়েন্স অফ টেন্স করবো, সিনট্যাক্স, এভরিথিং আপনারা মানে এখান থেকে আইডিয়া পাচ্ছেন। তাই ক্লাসগুলো মন দিয়ে দেখবেন। ওকে, তাহলে তিনি ভাষা আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য ফ্রন্ট লাইন লিডার্স। তিনি একজন, কতটুকু হলো আমরা একটু দেখি বাংলা দিয়ে। তিনি একজন নেতা, তিনি একজন প্রথম সারির নেতা ছিলেন, এইটুকু হয়েছে, কিন্তু বাদ আছে ভাষা আন্দোলন। অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। এই যে এই ল্যাঙ্গুয়েজ মানে তো ভাষা, আর মুভমেন্ট মানে কিন্তু আন্দোলন। এই আন্দোলন শব্দটার ইংরেজি যাদের জানা নেই তারাও কিন্তু জেনে গেলেন যে মুভমেন্ট মানে আন্দোলন। ওকে, তাহলে হি ওয়াজ ওয়ান অফ দ্য ফ্রন্ট লাইন লিডার্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। তিনি ছিলেন ভাষা আন্দোলনের প্রথম সারির একজন নেতা। হি ওয়াজ ওয়ান অফ দ্য ফ্রন্ট লাইন লিডার্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। সো ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, ধীরে ধীরে যে বাক্যগুলো আপনাদেরকে এতক্ষণ আমি দেখালাম, ইংলিশ করে দেখালাম, কীভাবে ইংরেজিটা করবেন, এভাবে আপনারা খেয়াল করবেন, বিভিন্ন খুঁটিনাটি জিনিস এখান থেকে শিখতে পারবেন। এইভাবে আপনি বিভিন্ন ধরনের বাক্য তৈরি করার চেষ্টা করুন। যারা দুর্বল, খুব কম বোঝেন বা অনেক উইকনেস আছে যাদের, তারা প্রথমে এত বড় বাক্যের দরকার নাই। এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 অ্যাটলট, মানে কমপক্ষে 8-10টা শব্দ এখানে আছে, এত দরকার নেই। 8-10টা নয়, 3টা শব্দ দিয়ে, 2টো শব্দ দিয়ে, 4টা শব্দ দিয়ে পারলে, 3-4টা শব্দ কম বেশি এরকম শব্দ দিয়ে বাক্য তৈরি করে ইংরেজি করেন। এতগুলো শব্দ দিয়ে বড় বাক্য দরকার নাই। আর যারা মোটামুটি পারেন তারা এরকম বড় বড় বাক্য ফলো করবেন, সবার জন্য উপকার হবে এর ক্ষেত্রে। সো ভিউয়ার্স, আই ডোন্ট লাইক টু প্রলং দিস ক্লাস। আমি ক্লাসে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে হাউ টু মেক এনি সেন্টেন্স, বাক্য তৈরি করতে হয় কীভাবে। এরকম বেশ কিছু ক্লাস আমি আপনাদেরকে দিব, যাতে করে আপনারা আস্তে আস্তে বাক্য তৈরি করে শিখতে পারেন, পাশাপাশি স্পিকিংও কাজে লাগাতে পারেন, আপনাদের গ্রামারের উইকনেসও দূর হবে ইনশাআল্লাহ। সো আমাদের প্রত্যেকটি টিউটোরিয়াল দেখবেন, আমাদের টিউটোরিয়ালগুলো খুব সহজ করে উপস্থাপন করা হয়, ভেঙে চুরে বুঝিয়ে বিশ্লেষণ করে সুন্দর করে আমরা বোঝানোর চেষ্টা করি। আমরা বাক্যগুলো ভেঙে চুরে সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সো কিপ ওয়াচিং, এভাবে দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। সো অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।